আসসালামু আলাইকুম, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ল্যাব টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওটা এক্সপেরিমেন্ট 1 এর সেকেন্ড ভিডিও। প্রথম ভিডিওতে আমি এক্সপেরিমেন্ট 1 এর অবজেক্টিভ এ এবং অবজেক্টিভ বি নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে আমি এক্সপেরিমেন্ট 1 এর অবজেক্টিভ সি এবং অবজেক্টিভ ডি নিয়ে আলোচনা করব। ম্যাথল্যাবে কিভাবে ম্যাট্রিক্স ফরমেশন করতে হয় এবং ম্যাথল্যাবে কিভাবে ম্যাট্রিক্স ম্যানিপুলেশন করা যায় সেটা আমরা দেখব। ম্যাথল্যাবে 2D গ্রাফ প্লটিং এর সাথে সম্পর্কিত যে সকল অপশন অথবা যে সকল ফাংশন রয়েছে সেগুলোর সাথে আমরা পরিচিত হব। ম্যাথল্যাবে আমরা যদি কোনো একটা ম্যাট্রিক্স ডিফাইন করতে চাই, আলাদা করে কোনো ইনিশিয়ালাইজেশন প্রয়োজন নেই, অর্থাৎ তার ডেটা টাইপ কিংবা তার ডাইমেনশন কী হবে সেটা আগে থেকে বলে দেওয়ার প্রয়োজন নেই। ম্যাট্রিক্সের ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলো কী হবে সেগুলো এইভাবে লিখেই আমরা ম্যাট্রিক্সটাকে ডিফাইন করতে পারি। ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোকে অবশ্যই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। এখানে স্কোয়ার ব্র্যাকেট শুরু হচ্ছে আর স্কোয়ার ব্র্যাকেট শেষ হচ্ছে, মাঝখানে ম্যাট্রিক্সের এলিমেন্টগুলো আমরা লিখে দিব। একটা কলামের এলিমেন্ট দেওয়ার পরে পরবর্তী কলামের এলিমেন্ট যখন আমরা দিব মাঝখানে স্পেস অথবা কমা দিতে হবে। আর একটা রোয়ের এলিমেন্টগুলো দেওয়ার পরে আরেকটা রোয়ের এলিমেন্ট যখন শুরু করব তখন সেমিকোলন দিতে হবে। যেমন এখানে যে ম্যাট্রিক্সটা দেখানো হয়েছে, এখানে এটা হচ্ছে যে ম্যাট্রিক্সের ফার্স্ট রো, তো এখানে ফার্স্ট রোয়ের এলিমেন্টগুলো লেখার পরে এখানে কিন্তু সেমিকোলন দেওয়া হয়েছে। এরপরে এটা সেকেন্ড রোয়ের এলিমেন্ট লেখার পরে এখানে সেমিকোলন, তারপরে থার্ড রোয়ের এলিমেন্টগুলো। আবার এই প্রথম এলিমেন্টটা হচ্ছে ফার্স্ট রোয়ের ফার্স্ট কলামের এলিমেন্ট, তারপর ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম। তো এগুলাকে আলাদা করার জন্য এখানে স্পেস দেওয়া হয়েছে। স্পেসের পরিবর্তে চাইলে আমরা কমাও দিতে পারি। ম্যাট্রিক্স ভেরিয়েবলের নাম দেওয়ার সময় সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করা হয়, আর ভেক্টর অথবা স্কেলার ভেরিয়েবলের ক্ষেত্রে স্মল লেটার দিয়ে নাম দেওয়া হয়। তবে এটা কোনো রুলস না, এটা জাস্ট একটা কনভেনশন। এটা ফলো না করলেও ম্যাথল্যাব কোনো ধরনের সিনট্যাক্স এরর দেখাবে না। অ্যাক্সেস এলিমেন্টস অফ ম্যাট্রিক্স। এখন কোনো একটা ম্যাট্রিক্স ডিফাইন করার পরে তার ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলোতে আমরা কিভাবে অ্যাক্সেস করব। এটা করার জন্য আমরা এভাবে লিখতে পারি, ম্যাট্রিক্সের নামটা লিখে এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দুইটা ইন্ডেক্স দিতে হবে, একটা হচ্ছে রো নাম্বার আর একটা হচ্ছে কলাম নাম্বার। এটা এখন আর কমপ্লিট এ ম্যাট্রিক্সকে মিন করবে না, এটা হবে জাস্ট এ ম্যাট্রিক্সের একটা এলিমেন্ট। এই ম্যাট্রিক্সের ফার্স্ট রো এর সেকেন্ড কলামের এলিমেন্ট, অর্থাৎ এটা হবে, এটা হচ্ছে ফার্স্ট রো আর এটা হচ্ছে সেকেন্ড কলাম, তাহলে এটা মিন করবে 2। সিমিলারলি আমরা যদি বলি A31, তো এখানে 3 হচ্ছে রো নাম্বার আর 1 হচ্ছে কলাম নাম্বার, তাহলে 3 রো এটা আর কলাম হচ্ছে 1, তাহলে এটার ভ্যালু হবে 2। এভাবে আমরা ম্যাথল্যাবে কোনো একটা ম্যাট্রিক্সের ইন্ডিভিজুয়াল এলিমেন্টে অ্যাক্সেস করতে পারি। এখন এই বিষয়টা আমরা ম্যাথল্যাবে প্র্যাকটিস করে দেখব। আমি ম্যাথল্যাবে একটা ম্যাট্রিক্স লিখলাম, এখানে এই এলিমেন্টগুলো হচ্ছে ম্যাট্রিক্সের ফার্স্ট রো, এটা হচ্ছে সেকেন্ড রো আর এটা হচ্ছে থার্ড রো। তো ম্যাট্রিক্সটা এখানে দেখাচ্ছে। এখন আমি যদি লিখি P32, তাহলে এটার ভ্যালু কত হবে? এখানে রো হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 3 রো আর এটা সেকেন্ড কলামের এলিমেন্ট, তো এটা হচ্ছে সেকেন্ড কলামের এলিমেন্ট, তাহলে এটা ভ্যালু আসার কথা 1, এই যে 1 আসলো। এবার আমি যদি লিখি এটা 2 3 অথবা 2 4, সেকেন্ড রো এর ফোর্থ কলামের এলিমেন্ট, এটা সেকেন্ড রো ফোর্থ কলামের এলিমেন্ট হচ্ছে এখানে 0, তো এটা 0 আসার কথা, এই যে 0 আসলো। এবার আমরা ম্যাথল্যাবের খুবই ইম্পর্ট্যান্ট একটা অপারেটর কোলন অপারেটরের সাথে পরিচিত হব এবং কোলন অপারেটরের ইউজ দেখব। পাশাপাশি কোলন অপারেটরের মাধ্যমে কিভাবে ম্যাট্রিক্সের ইন্ডিভিজুয়াল পার্টে অ্যাক্সেস করা যায় সেটাও আমরা দেখব। কোলন অপারেটরের মাধ্যমে ম্যাথল্যাবে আমরা খুব সহজেই যে কোনো লেন্থের ইউনিট স্পেস ভেক্টর তৈরি করতে পারি। ভেক্টর কি সেটা অলরেডি আমি বলেছি, ম্যাথল্যাবে ওয়ান ডাইমেনশনাল ম্যাট্রিক্সকে বলা হয় ভেক্টর, অর্থাৎ যে সকল ম্যাট্রিক্সে একটা রো একাধিক কলাম থাকে অথবা একাধিক রো একটা কলাম থাকে সেগুলোকে আমরা ভেক্টর বলি। আর ইউনিট স্পেস ভেক্টর হলো পাশাপাশি দুইটা ভেক্টর এলিমেন্টের মধ্যে যদি শুধু 1 ব্যবধান থাকে তাহলে সেটা হচ্ছে ইউনিট স্পেস ভেক্টর। আমরা যদি আই থেকে কে এর ভিতরে ইউনিট স্পেস ভেক্টর তৈরি করতে চাই তাহলে আমরা জাস্ট এভাবে লিখব I:k। এখানে একটা এক্সাম্পল আছে, আমরা যদি 1 থেকে 10 এর ভিতরে ইউনিট স্পেস ভেক্টর তৈরি করতে চাই তাহলে আমরা লিখব 1:10। এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পরে এই ধরনের একটা ভেক্টর তৈরি হবে, যে ভেক্টরের প্রথম এলিমেন্ট হচ্ছে 1 এবং লাস্ট এলিমেন্ট হচ্ছে 10, আর স্পেসিং হবে 1 করে, অর্থাৎ ইনক্রিমেন্ট হবে 1 করে। এখানে ইউনিট স্পেস বলতে বোঝাচ্ছে 1 ইনক্রিমেন্টে একটা ভেক্টর তৈরি করবে। আর কোলন অপারেটর দিয়ে ভেক্টর ক্রিয়েট করার সময় আমরা যদি ইনক্রিমেন্টের ভ্যালু 1 না দিয়ে অন্য কোনো ভ্যালু দিতে চাই তাহলে এই ফরম্যাটে লিখতে হবে। এই ফরম্যাটে ভেক্টরের রেঞ্জ হবে i থেকে k পর্যন্ত, আর মাঝখানের ভ্যালুটা হবে ইনক্রিমেন্ট। যেমন এখানে আমরা যেটা লিখেছি 1:2:10, তাহলে ভেক্টরটা হবে 1 থেকে 10 পর্যন্ত, ইনক্রিমেন্ট হবে 2 করে।
এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পরে আমরা যে ভেক্টরটা পেয়েছি সেটা শুরু হচ্ছে 1 থেকে, এরপরে 2 ইনক্রিমেন্ট এটা হচ্ছে 3, এভাবে 9 পর্যন্ত। যদিও আমরা ভেক্টরের ফাইনাল এলিমেন্ট দিয়েছিলাম 10, কিন্তু 10 ভ্যালুটা এখানে দেখাচ্ছে না, কারণ 9 এর সাথে যদি 2 অ্যাড করা হয় সেটা হয়ে যাবে 11, এজন্য 10টা এই ভেক্টরের অংশ না। এরপর কোলন অপারেটরকে আমরা ভেক্টর অথবা ম্যাট্রিক্স অথবা অ্যারে টাইপ ভেরিয়েবলের জন্য সাবস্ক্রিপ্ট হিসেবে ইউজ করতে পারি। যেমন আমরা যদি ক্যাপিটাল এ ভেক্টরের যে তম এলিমেন্ট থেকে কে তম এলিমেন্ট পর্যন্ত এই এলিমেন্টগুলোকে সেপারেট করতে চাই, তাহলে আমরা লিখতে পারি এ জে কোলন কে। এভাবে যদি আমরা লিখি তাহলে এর সবগুলো এলিমেন্ট এখানে থাকবে না, শুধুমাত্র জে থেকে কে তম এলিমেন্ট এখানে থাকবে। যেমন এখানে এম ভেক্টরের এলিমেন্টগুলো এখানে দেওয়া আছে। এখন আমরা যদি এভাবে লিখি পি ইকুয়ালস এম 2:7, এটার অর্থ হচ্ছে এম এর 2 থেকে 7 যে এলিমেন্টগুলো আছে সেটা পি ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন হবে। এটা হচ্ছে এম এর ফার্স্ট এলিমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট, তাহলে যে সেকেন্ড এলিমেন্ট থেকে থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ এই পর্যন্ত এই এলিমেন্টগুলো হবে পি এর এলিমেন্ট। এই জন্য এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পরে পি হচ্ছে যে 6 থেকে 0 পর্যন্ত। এবার এই বিষয়গুলো আমরা ম্যাথল্যাবে প্র্যাকটিস করে দেখব। প্রথমে আমরা যে কোনো রেঞ্জের একটা ইউনিট স্পেস ভেক্টর তৈরি করব। ধরা যাক আমি 3 থেকে 30 পর্যন্ত একটা ইউনিট স্পেস ভেক্টর তৈরি করতে চাই, তাহলে আমি এভাবে লিখে যদি এন্টার প্রেস করি, এই যে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 30 পর্যন্ত 1 স্পেসিংয়ে একটা ভেক্টর তৈরি হয়েছে। এরপর আমি যদি এভাবে লিখি 0:0.1:1, এটার অর্থ হচ্ছে 0 থেকে 1 এর ভিতরে একটা ভেক্টর তৈরি হবে যেখানে স্পেসিং হবে 0.1, অর্থাৎ ইনক্রিমেন্ট হবে 0.1। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সেটা ক্রিয়েট হয়ে গেছে। 0 থেকে 1 এই রেঞ্জের একটা ভেক্টর তৈরি হয়েছে যেখানে পাশাপাশি দুইটা এলিমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে 0.1 করে। এবার কোলন অপারেটরকে কিভাবে একটা ভেক্টরের সাবস্ক্রিপ্ট হিসেবে ইউজ করা যায় সেটা আমরা দেখব। আমি এখানে এম একটা ভেক্টর ডিফাইন করলাম। এখন যদি এম এর কিছু এলিমেন্টকে আমি সেপারেট করে অন্য একটা ভেরিয়েবলে রাখতে চাই, সাপোজ আমি পি ভেরিয়েবলে রাখবো এম এর কিছু এলিমেন্ট, সেক্ষেত্রে কোলন অপারেটরকে আমি এখানে সাবস্ক্রিপ্ট হিসেবে ইউজ করতে পারি। আমি যদি বলি এটা 3 2 5, এটার অর্থ বোঝাচ্ছে এম এর 3 to 5 এলিমেন্টগুলা পিতে চলে আসবে। তো এম এর 3 থেকে 5 1 2 3 4 5 অর্থাৎ 5 0 9 এই তিনটে ভ্যালু পিতে অ্যাসাইন হবে। এই যে সেটাই আমরা দেখতে পাচ্ছি এখানে 5 0 9 এই তিনটে ভ্যালু পিতে অ্যাসাইন হয়েছে। এবার কোলন অপারেটরের মাধ্যমে আমরা কিভাবে ম্যাট্রিক্সের ইন্ডিভিজুয়াল পার্টে অ্যাক্সেস করব, অর্থাৎ কিভাবে কোলন অপারেটরকে আমরা ম্যাট্রিক্সের সাবস্ক্রিপ্ট হিসেবে ইউজ করব সেটা দেখব। এখানে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সাথে এখানে কোলন অপারেটরটা সাবস্ক্রিপ্ট অথবা ইন্ডেক্স হিসেবে ব্যবহার হয়েছে। এই ম্যাট্রিক্সের সাথে যে দুইটা ইন্ডেক্স অথবা সাবস্ক্রিপ্ট আছে এগুলাকে আমরা অলরেডি চিনি, এটা হচ্ছে রো নাম্বার আর এটা হচ্ছে কলাম নাম্বার। এখানে রো নাম্বারের জায়গায় স্পেসিফিক কোনো নাম্বার না দিয়ে কোলন অপারেটর ইউজ করা হয়েছে, এটার অর্থ বোঝাচ্ছে যে এখানে সবগুলা রো ইনক্লুডেড। আর কলাম নাম্বারের ক্ষেত্রে এখানে একটা নাম্বার দেওয়া হয়েছে n, তাহলে n-তম কলামের সবগুলা রো, অর্থাৎ এটা বোঝাচ্ছে n-তম কলাম। যেমন এখানে যে ক্যাপিটাল এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটার সাথে যদি আমরা এই সাবস্ক্রিপ্ট ইউজ করি কোলন কমা 2, এটা মিন করে সেকেন্ড কলামের সবগুলা রো। তো সেকেন্ড কলাম হচ্ছে এটা, সেকেন্ড কলামের সবগুলা রো, তার মানে হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড কলাম। এজন্য এই ইনস্ট্রাকশন এক্সিকিউট হওয়ার পরে এখানে ক্যাপিটাল এই ম্যাট্রিক্সের সেকেন্ড কলামটা দেখাবে। অর্থাৎ এই ধরনের ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা কোনো একটা ম্যাট্রিক্সের ইন্ডিভিজুয়াল কলাম সেপারেট করতে পারি অথবা ওই ইন্ডিভিজুয়াল কলামে অ্যাক্সেস করতে পারি। একইভাবে আমরা যদি এভাবে লিখি ক্যাপিটাল এই ম্যাট্রিক্সের সাথে প্রথম সাবস্ক্রিপ্ট হচ্ছে এম একটা নাম্বার আর পরের সাবস্ক্রিপ্ট হচ্ছে এখানে কোলন অপারেটর, এটা বোঝাচ্ছে এম-তম রো এর সবগুলা কলাম। তো এম-তম রো এর সবগুলা কলাম না বলে আমরা জাস্ট এটা বলতে পারি এটা হচ্ছে এম-তম রো। যেমন আমরা যদি লিখি এ 3, কোলন, এটা বোঝাচ্ছে 3-তম রো এর সবগুলা কলাম। তো এটা হচ্ছে 3-তম রো, 3-তম রো এর সবগুলা কলাম, এটার অর্থ বোঝাচ্ছে এটা 3-তম রো। এজন্য এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পরে ক্যাপিটাল এই ম্যাট্রিক্সের থার্ড রো এর এলিমেন্টগুলো আমরা পাবো। এরপর ম্যাট্রিক্সের সাথে যদি সাবস্ক্রিপ্ট হিসেবে আমরা শুধুমাত্র কোলন অপারেটর ব্যবহার করি সেক্ষেত্রে এটা অন্য আরেকটা বিষয় মিন করে। এটা মিন করে এই ম্যাট্রিক্সটা ভেক্টরে কনভার্ট হয়ে যাবে। এখানে এই ম্যাট্রিক্সটা একটা সিঙ্গেল কলাম ভেক্টরে কনভার্ট হয়ে যাবে। যেমন আমরা এখানে ক্যাপিটাল এই ম্যাট্রিক্সের জন্য যদি এভাবে লিখি ক্যাপিটাল এ কোলন অপারেটর, এক্ষেত্রে এটার ম্যাট্রিক্স মিন করবে না, এটা মিন করবে একটা কলাম ভেক্টর। এই ম্যাট্রিক্সে যতগুলা এলিমেন্ট থাকবে সবগুলাকে সেম কলামে নিয়ে আসবে। প্রথম কলামটা সবার উপরে থাকবে, এরপর হচ্ছে পরের কলামটা এখানে 2 1 1,
এই যে 2 1 1, তারপর হচ্ছে লাস্ট কলামটা 1 0 7। এভাবে ম্যাট্রিক্সের সবগুলা কলামকে রিঅ্যারেঞ্জ করে এটাকে একটা কলাম ভেক্টরে কনভার্ট করে ফেলবে। এরপর এই ম্যাট্রিক্সের রো ইন্ডেক্সে যদি আমরা কোলন অপারেটর ইউজ করি আর কলাম ইন্ডেক্সে যদি লিখি জে কোলন কে, এটা মিন করবে এই ম্যাট্রিক্সের জে থেকে কে তম কলাম। যেমন এখানে যে ম্যাট্রিক্সটা আছে এটার ক্ষেত্রে যদি আমি লিখি এ কোলন 2 কোলন 3, এটা মিন করবে ক্যাপিটাল এ ম্যাট্রিক্সের সেকেন্ড আর থার্ড কলাম, অর্থাৎ এই ভ্যালুগুলা। এরপর আমরা যদি এভাবে লিখি ক্যাপিটাল এ 3 2 কোলন 3, এটা বোঝাবে থার্ড রো এর সেকেন্ড এবং থার্ড কলাম। তো এটা হচ্ছে থার্ড রো, আর থার্ড রো এর সেকেন্ড থার্ড কলাম, এটা সেকেন্ড আর এটা থার্ড কলাম, তাহলে এটার আনসার হবে 1 7। এখানে আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো দ্বারা কি মিন করে এগুলো আমরা ম্যাথল্যাবে প্র্যাকটিস করে বুঝে নিতে পারি। এতক্ষণ ধরে এই স্লাইডে আমি যে বিষয়গুলো আলোচনা করেছি সেগুলো এখন আমি ম্যাথল্যাবে ভেরিফাই করে দেখাবো। আমি ম্যাথল্যাবের কমান্ড উইন্ডোতে ক্যাপিটাল এম নামে একটা ম্যাট্রিক্স লিখেছি। এখন আমি এম ম্যাট্রিক্স থেকে যদি এর থার্ড রো এর ডেটাগুলো আলাদা করতে চাই আমি লিখব, এই যে এখানে এম এর থার্ড রো এর এলিমেন্টগুলো সেপারেট হয়ে গেছে। আমি যদি এভাবে লিখি এটা মিন করে ফার্স্ট কলাম, তাহলে ফার্স্ট কলামের এলিমেন্টগুলো এখানে আসার কথা, এই যে ফার্স্ট কলামের এলিমেন্টগুলো আসলো। আমি যদি এখানে এম ম্যাট্রিক্সের লাস্ট কলামের লাস্ট দুইটা ভ্যালু পেতে চাই আমি এভাবে লিখতে পারি, এটা মিন করে লাস্ট কলামের সেকেন্ড আর থার্ড রো, তাহলে লাস্ট কলামের সেকেন্ড থার্ড রো অর্থাৎ 6 9 এই দুটো এলিমেন্ট আমি পেয়ে গেলাম। আমি যদি এভাবে লিখি শুধুমাত্র কোলন অপারেটর সাবস্ক্রিপ্ট হিসেবে ইউজ করি, আমরা দেখতে পাচ্ছি এম ম্যাট্রিক্সটা একটা কলাম ভেক্টরে কনভার্ট হয়ে গেছে। এবার আমরা ম্যাট্রিক্সের আরও কিছু অপারেশনের সাথে পরিচিত হব। এখানে প্রথম যে অপারেশনটা হচ্ছে এটাকে বলা হয় ট্রান্সপোজ অপারেশন। এটা হচ্ছে ট্রান্সপোজ অপারেটর। কোনো একটা ম্যাট্রিক্সের পরে আমরা যদি এই অপারেটর ইউজ করি তাহলে ওই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ হয়ে যাবে। এই অপারেশনটা আমরা এখন ম্যাথল্যাবে করে দেখব। আমি এখানে একটা ম্যাট্রিক্স ডিফাইন করেছি ক্যাপিটাল এ ম্যাট্রিক্স। তো এটাকে যদি আমি ট্রান্সপোজ করি, এই যে এটা ট্রান্সপোজ হয়ে গেছে, এটার ফার্স্ট কলাম ছিল 3 5 2, এটা এখন ফার্স্ট রো হয়ে গেছে। সেকেন্ড কলাম 2 1 1, এটা এখন সেকেন্ড রো হয়ে গেছে। থার্ড কলাম ছিল 1 0 7, এটা এখন থার্ড রো এ কনভার্ট হয়ে গেছে। এরপর বি স্ট্যারিক এ, এটা বোঝায় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, আর বি ডট স্ট্যারিক এ এটা বোঝায় এলিমেন্ট বাই এলিমেন্ট মাল্টিপ্লিকেশন অথবা অ্যারে মাল্টিপ্লিকেশন অথবা স্কেলার মাল্টিপ্লিকেশন। আমি এখন ম্যাথল্যাবে এই অপারেশনগুলো করে দেখাচ্ছি। এখানে স্লাইডে দুইটা ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি। আমি এই দুইটা ম্যাট্রিক্স ম্যাথল্যাবে অলরেডি ডিফাইন করেছি। এবার আমি যদি লিখি এ স্ট্যারিক বি, তাহলে এর সাথে বি এর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে। আর যদি লিখি এ ডট স্ট্যারিক বি, তাহলে এর সাথে বি এর এলিমেন্ট বাই এলিমেন্ট মাল্টিপ্লিকেশন অথবা স্কেলার মাল্টিপ্লিকেশন হবে। এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে কিনা সেটা আমরা ভেরিফাই করে দেখতে পারি। আমরা যদি এর সাথে বি এর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি তাহলে প্রথম এলিমেন্ট পাওয়ার জন্য আমরা এই ম্যাট্রিক্সের ফার্স্ট রো এর সাথে বি ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে সবগুলো এলিমেন্টকে যোগ করব। এই ম্যাট্রিক্সের ফার্স্ট রো এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে বি ম্যাট্রিক্সের ফার্স্ট রো এর প্রত্যেকটা এলিমেন্ট মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাবো 3 প্লাস 2 ইন্টু 4 8 প্লাস 1 ইন্টু 2 2, এটা হবে 13। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম এলিমেন্টটা হচ্ছে 13। তো বাকিগুলো আমরা এভাবে ভেরিফাই করে নিতে পারি। এরপর এটা হচ্ছে এলিমেন্ট বাই এলিমেন্ট মাল্টিপ্লিকেশন, অর্থাৎ এই ম্যাট্রিক্সের করেসপন্ডিং এলিমেন্টগুলো বি ম্যাট্রিক্সের করেসপন্ডিং এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে। তো এর যে 3 প্রথম এলিমেন্টটা বি এর প্রথম এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে 1 ইন্টু 3 প্রথম এলিমেন্ট হবে 3, তারপরে 2 ইন্টু 3 এটা হবে 6, 1 ইন্টু 1 এটা হবে 1, যেমন এটা হবে 7 ইন্টু 2 14। এরপর বি স্ল্যাশ এ, এটা হচ্ছে ম্যাট্রিক্স ডিভিশন। বি ডট স্ল্যাশ এ, এটা হচ্ছে এলিমেন্ট বাই এলিমেন্ট ডিভিশন। বি এর প্রত্যেকটা করেসপন্ডিং এলিমেন্টকে এ এর প্রত্যেকটা করেসপন্ডিং এলিমেন্ট দিয়ে ভাগ করবে। এরপরে বি ডট ব্যাকস্ল্যাশ এ, এটাও এলিমেন্ট বাই এলিমেন্ট ডিভিশন, তবে এখানে এ কে বি দ্বারা ভাগ করা হবে, অর্থাৎ এ এর প্রত্যেকটা করেসপন্ডিং এলিমেন্টকে বি এর প্রত্যেকটা করেসপন্ডিং এলিমেন্ট দিয়ে ভাগ করা হবে। এরপরে দুটো অপারেশন হচ্ছে ম্যাট্রিক্সকে জয়েন করার জন্য। আমরা যদি এ আর বি ম্যাট্রিক্সকে জয়েন করতে চাই তাহলে আমরা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে এ স্পেস বি অথবা এ কমা বি লিখতে পারি।
এই অপারেশনের মাধ্যমে দুইটা ম্যাট্রিক্স হরাইজন্টালি জয়েন হয়ে নতুন আরেকটা ম্যাট্রিক্স তৈরি হবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ম্যাট্রিক্স পাশাপাশি অর্থাৎ হরাইজন্টালি জয়েন হয়ে গেছে। আর দুইটা ম্যাট্রিক্সকে যদি আমরা ভার্টিক্যালি জয়েন করতে চাই তাহলে এখানে দিব সেমিকোলন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ম্যাট্রিক্স ভার্টিক্যালি জয়েন হয়ে নতুন আরেকটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের ডেটা এবং সিগন্যালকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার জন্য ম্যাথল্যাবে অনেকগুলো অপশন রয়েছে। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং সেশনাল কোর্সে আমরা যে এক্সপেরিমেন্টগুলো করব সেগুলো করতে গেলে আমাদেরকে লাইন প্লট সম্পর্কে জানতে হবে। সেজন্য এই ভিডিওতে আমি শুধুমাত্র লাইন প্লট নিয়ে আলোচনা করব। লাইন প্লটের ক্ষেত্রে 2D এবং 3D দুইটা অপশন রয়েছে। এই ক্ষেত্রে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 2D লাইন প্লট। 2D লাইন প্লটের জন্য কমান্ড হচ্ছে প্লট x, y। এক্ষেত্রে প্রথম ভেরিয়েবলটা অর্থাৎ x ভেরিয়েবল হবে x অ্যাক্সিসের দিকে এবং সেকেন্ড ভেরিয়েবলটা অর্থাৎ y ভেরিয়েবল হবে y অ্যাক্সিসের দিকে। এখানে x ভেরিয়েবল এবং y ভেরিয়েবল এটা ভেক্টরও হতে পারে অথবা ম্যাট্রিক্সও হতে পারে। যদি ভেক্টর হয় তাহলে অবশ্যই তারা ইকুয়াল লেন্থের হতে হবে, অর্থাৎ x এ যত সংখ্যক স্যাম্পল অথবা এলিমেন্ট থাকবে y ভেক্টরেও ঠিক একই সংখ্যক স্যাম্পল অথবা এলিমেন্ট থাকতে হবে। এই ক্ষেত্রে x ভেরিয়েবলের ভ্যালুগুলো হবে x অ্যাক্সিসের দিকে আর y ভেরিয়েবলের ভ্যালুগুলো হবে y অ্যাক্সিসের দিকে। আর যদি x y ম্যাট্রিক্স টাইপ ভেরিয়েবল হয় সেক্ষেত্রে তারা ইকুয়াল সাইজের হতে হবে, অর্থাৎ ম্যাট্রিক্সের ডাইমেনশন সমান হতে হবে। x ম্যাট্রিক্সে যেই সংখ্যক রো এবং কলাম থাকবে y ম্যাট্রিক্সেও ঠিক একই সংখ্যক রো এবং কলাম থাকতে হবে। এখানে একটা এক্সাম্পল আছে যেখানে একটা সাইন ওয়েভ ড্র করা হচ্ছে। এই ক্ষেত্রে t আর y দুইটাই হচ্ছে ভেক্টর। t ভেক্টর 0 থেকে টয়েস পাই পর্যন্ত ইনক্রিমেন্ট হচ্ছে π/100 আর t ভেক্টরকে সাইন ফাংশনে বসানোর পরে আমরা y ভেক্টর পাচ্ছি। এক্ষেত্রে দুইটা ভেক্টরের লেন্থ সমান হবে। এরপর প্লট কমান্ডের মাধ্যমে আমরা লিখলাম t, y। তাহলে এখানে যে t ভেক্টরটা আছে t ভেক্টরটা x অ্যাক্সিসের দিকে বসবে আর এখানে অ্যামপ্লিটিউড যেটা আছে y ভেক্টরটা y অ্যাক্সিসের দিকে বসবে। আর প্লট কমান্ডে যদি আমরা ম্যাট্রিক্স টাইপ ভেরিয়েবল দিই সেক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্সের কলামের রেসপেক্টে পরবর্তী ম্যাট্রিক্সের কলামের ভেরিয়েবলগুলোকে প্লট করবে। যেমন এখানে প্রথম ম্যাট্রিক্স হচ্ছে b আর পরের ম্যাট্রিক্স হচ্ছে a, তাহলে b এর যে ফার্স্ট কলাম আছে b এর ফার্স্ট কলামের রেসপেক্টে a এর ফার্স্ট কলামকে প্লট করবে, অর্থাৎ b এর ফার্স্ট কলাম হবে এটা x অ্যাক্সিসের দিকে আর a এর ফার্স্ট কলাম হবে y অ্যাক্সিসের দিকে। একইভাবে b এর সেকেন্ড কলামের রেসপেক্টে a এর সেকেন্ড কলামের ভ্যালুগুলোকে প্লট করবে। প্লট কমান্ডের ক্ষেত্রে আমি যে দুইটা এক্সাম্পল দেখিয়েছি এটা আমরা নিজেরা প্র্যাকটিস করে দেখব। আমি এখানে প্লট কমান্ডের ক্ষেত্রে দুইটা ভেক্টরের লেন্থ যদি ইকুয়াল না হয় তখন কি এরর দেখায় সেটা দেখাবো। আমি অলরেডি এখানে দুইটা ভেক্টর ডিফাইন করেছি, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। আমি যদি x এর লেন্থ দেখতে চাই, লেন্থ নামে একটা ফাংশন আছে, আমি এটার মাধ্যমে যে কোনো ভেক্টরের লেন্থ কত অর্থাৎ ওই ভেক্টরে কয়টা এলিমেন্ট আছে সেটা দেখতে পারি। লেন্থ x দেওয়ার পরে আমরা এখানে পেলাম 11, অর্থাৎ x ভেক্টরে 11 সংখ্যক এলিমেন্ট আছে। সিমিলারলি আমরা যদি y এর লেন্থ জানতে চাই, লেন্থ y দিলে এটা হচ্ছে 10। তাহলে এখানে দেখতে পাচ্ছি x আর y এর লেন্থ সমান না। এখন যদি আমি এটাকে প্লট কমান্ড দিয়ে প্লট করতে চাই তাহলে এটা অবশ্যই এরর দেখাবে। এই যে এরর দেখাচ্ছে ভেক্টরস মাস্ট বি দ্য সেম লেন্থ। সুতরাং আমরা বুঝতে পারলাম প্লট কমান্ডের মধ্যে আমরা যে ভেক্টরগুলো দিব অবশ্যই ভেক্টরের লেন্থ ইকুয়াল হইতে হবে। একটা এলিমেন্টেরও যদি পার্থক্য থাকে তাহলে ওইটা প্লট হবে না। প্লট কমান্ডে আমরা দুইটা প্যারামিটার ইউজ না করে একটা প্যারামিটার ইউজ করতে পারি। এই ক্ষেত্রে এখানে যে ভেরিয়েবলটা আমরা দিব সেটা হবে y অ্যাক্সিস বরাবর, আর y যদি ভেক্টর টাইপের ভেরিয়েবল হয় তাহলে x অ্যাক্সিস বরাবর হবে 1 to লেন্থ y, অর্থাৎ ভেক্টরের এলিমেন্টগুলোর ইনডেক্স অথবা পজিশনগুলাই x অ্যাক্সিসের দিকে বসবে। আর y যদি ম্যাট্রিক্স টাইপের কোনো ভেরিয়েবল হয় তাহলে x অ্যাক্সিসের দিকে হবে ম্যাট্রিক্সের রো নাম্বার। তো এখানে আমরা দুইটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। প্রথম এক্সাম্পলে রেন্ড ফাংশন দিয়ে এখানে একটা ভেক্টর তৈরি করা হয়েছে। রেন্ড ফাংশনের মাধ্যমে আমরা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি। যেমন আমরা যদি লিখি 1 into 1 তাহলে এটা 1 into 1 একটা ম্যাট্রিক্স তৈরি করবে এবং ওই ম্যাট্রিক্সের এলিমেন্টটা হবে 0 থেকে 1 এর ভিতরে যে কোনো একটা নাম্বার। যেমন এটা আমি এক্সিকিউট করলাম, এটা 0 থেকে 1 এর ভিতরেই একটা নাম্বার আছে 0.6324। একই ফাংশন যদি আমি আবার এক্সিকিউট করি এটা অন্য আরেকটা নাম্বার আসবে, তাও এটার রেঞ্জ হবে 0 থেকে 1 এর ভিতরে। এখানে যে কাজটা করা হচ্ছে র্যান্ডম ফাংশন দিয়ে এ ধরনের 8টা র্যান্ডম নাম্বার জেনারেট করা হচ্ছে। এখানে হচ্ছে রেন্ট 1 8, অর্থাৎ একটা রো 8টা কলামের এই ধরনের একটা র্যান্ডম ম্যাট্রিক্স আসবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল এলিমেন্ট হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। আমরা যখন প্লট y কমনটা লিখব তখন এখানে যে ইন্ডেক্সগুলো আছে 1 থেকে 8, এই 1 থেকে 8 এটা হবে x অ্যাক্সিস বরাবর, আর এখানে যে র্যান্ডম নাম্বারগুলো জেনারেট হচ্ছে এগুলো হবে y অ্যাক্সিস বরাবর। পরের এক্সাম্পলে এখানে ক্যাপিটাল A একটা ম্যাট্রিক্স তৈরি করা হয়েছে, যেটা তৈরি করা হয়েছে ম্যাজিক ফাংশনের মাধ্যমে। ম্যাজিক ফাংশনের মাধ্যমে যে ম্যাট্রিক্সগুলো তৈরি হয় সেটা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। এই জন্য এখানে শুধুমাত্র একটা ডাইমেনশন দেওয়া লাগে, যেমন এখানে ডাইমেনশন দেওয়া হচ্ছে 4। তাহলে 4 into 4 একটা ম্যাট্রিক্স তৈরি হবে,
যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো অথবা প্রত্যেকটা কলাম বরাবর যে এলিমেন্টগুলো আছে এগুলো যোগ করলে সব ক্ষেত্রে সেম ভ্যালু পাওয়া যাবে। যেমন এখানে প্রথম কলামের যে ভ্যালুগুলো আছে এগুলো যদি আমরা অ্যাড করি সামেশন হবে 34। এরপরে এই কলামের যে ভ্যালুগুলো আছে এগুলো অ্যাড করলে হবে 34, অথবা এই রোতে যে ভ্যালুগুলো আছে সবগুলো যদি অ্যাড করি সেটা হবে 34। এভাবে যে কোনো রো অথবা কলামের এলিমেন্টগুলো যদি আমরা যোগ করি প্রতি ক্ষেত্রেই আমরা পাবো 34। এখানে যদি আমরা 4 এর পরিবর্তে 5 ইউজ করি তাহলে 5 ইন্টু 5 ডাইমেনশনের একটা ম্যাজিক ম্যাট্রিক্স তৈরি হবে। তবে এখানে মিনিমাম ভ্যালু দিতে হবে 4, 2 অথবা 1 দিলে সেক্ষেত্রে ওইটা ম্যাজিক ম্যাট্রিক্স হবে না। এখন এখানে যে ম্যাট্রিক্সটা তৈরি হলো এই ম্যাট্রিক্স, এটাকে যদি আমরা জাস্ট এভাবে লিখি প্লট এ, সেক্ষেত্রে 4টা কলামের জন্য এখানে 4টা আলাদা কার্ভ আসবে। যেমন এখানে 16 5 9 4, এই যে 16 5 9 4 প্রথম কলামের জন্য এই কার্ভটা এসেছে। সিমিলারলি সেকেন্ড থার্ড ফোর্থ এই 3টা কলামের জন্য আরও 3টা কার্ভ আসবে। আর এক্স অ্যাক্সিসের দিকে যে প্যারামিটারটা থাকবে সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের রো নাম্বার। এই ম্যাট্রিক্সে যেহেতু 4টা রো আছে তাহলে এটার রেঞ্জ হবে 1 to 4। আমরা এখন ম্যাথল্যাবে যে কোনো ডাইমেনশনের একটা ম্যাজিক ম্যাট্রিক্স তৈরি করবো এবং সেটা প্লট করে দেখব। ধরা যাক আমি 6 ইন্টু 6 একটা ম্যাজিক ম্যাট্রিক্স তৈরি করতে চাই। এই যে 6 ইন্টু 6 একটা ম্যাজিক ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল। তো এটা আদৌ ম্যাজিক ম্যাট্রিক্স কিনা সেটা আমরা ভেরিফাই করে দেখতে পারি। সাম নামে একটা ফাংশন আছে। সামের ভিতরে কোনো ম্যাট্রিক্স দেওয়া হলে তাহলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা কলামের এলিমেন্টগুলো যোগ করে দেখায়। অর্থাৎ এখানে প্রথম কলামের যে এলিমেন্টগুলো সেগুলো যোগ করবে, সেকেন্ড কলামের এলিমেন্টগুলো যোগ করবে, এভাবে যোগ করে দেখাবে। তো আমরা দেখি সাম এ এটা এক্সিকিউট হওয়ার পর কী হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা কলামের যে এলিমেন্টগুলো আছে সেগুলোর যোগফল হচ্ছে 111, প্রত্যেক ক্ষেত্রেই সেটা ট্রু। এবার আমি প্লট কমান্ডের মাধ্যমে জাস্ট এখানে এ লিখলেই সেটা প্লট হয়ে যাবে। ম্যাথল্যাবে প্লট করার আরেকটা অপশন আছে। প্লট কমান্ড না লিখেও আমরা ওয়ার্ক স্পেস থেকে কোনো একটা ভেরিয়েবল অথবা ম্যাট্রিক্সকে প্লট করতে পারি। এক্ষেত্রে এটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে প্লটস এই অপশনে যেতে হবে, গিয়ে এখানে যে আমি যদি লাইন প্লট করতে চাই এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলেই প্লটটা চলে আসবে। এবার প্লটের সাথে সংশ্লিষ্ট আরও কিছু বেসিক কমান্ড এবং ফাংশনের সাথে আমরা পরিচিত হব। আমি এখানে অলরেডি একটা সাইন ফাংশনকে প্লট করার জন্য ইনস্ট্রাকশন লিখেছি। এই প্লট কমান্ড এক্সিকিউট হওয়ার পরে এখানে একটা ফিগার আসলো। এই ফিগারটা আলাদা উইন্ডোতে এসেছে। আমি যদি চাই এটা কমান্ড উইন্ডোর সাথে একসাথে থাকুক সেই ক্ষেত্রে এখানে আমরা এটাকে ডক করতে পারি। ডক করলে এটা কমান্ড উইন্ডোর উপরে এভাবে দেখাবে। এখন কোনো একটা ফিগারের জন্য যদি আমরা এক্স অ্যাক্সিসের দিকে লেভেল দিতে চাই, ওয়াই অ্যাক্সিসের দিকে লেভেল দিতে চাই, আমরা এই ফাংশনটা ব্যবহার করতে পারি এক্স লেভেল। সাপোজ আমরা এক্স অ্যাক্সিসের দিকে লেভেল দিতে চাচ্ছি টাইম, তো এটা দেওয়ার পরে এই যে এখানে টাইমটা চলে আসছে। এরপর ওয়াই অ্যাক্সিসের দিকে লেভেল দেওয়ার জন্য ওয়াই লেভেল এই ফাংশনটা ব্যবহার করতে হবে। তো ওয়াই অ্যাক্সিসের দিকে আমি লেভেল দিচ্ছি অ্যামপ্লিটিউড, এই যে এখানে অ্যামপ্লিটিউড দেখাচ্ছে। এরপরে প্লটের টাইটেল দেওয়ার জন্য এভাবে টাইটেল ফাংশনের মাধ্যমে এখানে টাইটেলটা আমরা দিয়ে দিতে পারি। এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে টাইটেলটা আমরা দিয়েছিলাম সেটা ফিগারের উপরে দেখাচ্ছে। আবার আমরা যদি গ্রাফের অ্যাক্সিস রেঞ্জ চেঞ্জ করতে চাই, যেমন এখানে ওয়াই অ্যাক্সিসের রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 আর এক্স অ্যাক্সিসের রেঞ্জ হচ্ছে 0 থেকে 7। এখন এটা যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা এই ফাংশনটা ব্যবহার করতে পারি অ্যাক্সিস। এই ফাংশনে 4টা প্যারামিটার দিতে হচ্ছে। প্রথম প্যারামিটার হচ্ছে এক্সের মিনিমাম ভ্যালু, এক্সের ম্যাক্সিমাম ভ্যালু, ওয়াইয়ের মিনিমাম ভ্যালু, ওয়াইয়ের ম্যাক্সিমাম ভ্যালু। তো অ্যাক্সিস কমান্ডটা আমি এখানে লিখেছি। আমি চাচ্ছি এক্সের রেঞ্জ -10 থেকে 10 হোক আর ওয়াই অ্যাক্সিসের রেঞ্জ -5 থেকে 5 হোক। তো এটা এক্সিকিউট হওয়ার পর আমরা দেখি কি হয়। যে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সের রেঞ্জ -10 থেকে 10 হয়ে গেছে আর ওয়াইয়ের রেঞ্জ -5 থেকে 5 হয়ে গেছে। এরপর আরেকটা কমান্ড আছে গ্রিড অন। এই কমান্ডটার মাধ্যমে আমরা গ্রাফের মেজর গ্রিডগুলো ভিজিবল করতে পারি। এই যে এখানে মেজর গ্রিডগুলো দেখাচ্ছে। এরপর গ্রিড মাইনর নামে একটা কমান্ড আছে। এই কমান্ডের মাধ্যমে আমরা মাইনর গ্রিডগুলো ভিজিবল করতে পারি। এই যে এখানে মাইনর গ্রিডগুলো দেখাচ্ছে। এরপর গ্রিড অফ লিখলে গ্রিড লাইনগুলো চলে যাবে। অ্যাক্সিস অফ একটা কমান্ড আছে, আমি যদি এটা লিখি আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাক্সিস লাইন অথবা যে ইনফরমেশনগুলো ছিল এগুলো চলে গেছে। আবার যদি অ্যাক্সিস অন লিখি তাহলে সেগুলো আবার চলে আসবে। এরপর কোনো স্পেসিফিক ফিগারকে যদি আমরা ক্লোজ করতে চাই তাহলে ক্লোজ এখানে ফিগার নাম্বার দিলে ওই ফিগারটা চলে যাবে। যেমন আমি এখানে লিখলাম ক্লোজ 1, তাহলে 1 নম্বর ফিগারটা ক্লোজ হয়ে যাবে। আর ক্লোজ অল দিলে যত ফিগার ওপেন থাকবে সবগুলো ফিগার ক্লোজ হয়ে যাবে। প্লট কমান্ডে আমরা এই ভেরিয়েবলগুলোর পাশাপাশি আরও কিছু প্যারামিটার অ্যাড করতে পারি যেগুলোকে বলা হয় লাইন স্পেসিফিকেশন। এই প্যারামিটারগুলোর মাধ্যমে আমরা লাইনের অ্যাপিয়ারেন্স এবং বিহেভিয়ার কেমন হবে সেটা বলে দিতে পারি।
যেমন লাইনের স্টাইল কী হবে, লাইনের কালার কী হবে, লাইন উইথ কী হবে, এই জাতীয় প্যারামিটারগুলোকে আমরা লাইন স্পেসিফিকেশন বলবো। লাইন স্টাইল কেমন হবে আমরা এই সিম্বলগুলোর মাধ্যমে বলে দিতে পারি। যেমন এই সিম্বলটা যদি দেওয়া হয় এটা হবে সলিড লাইন, এটা যদি দেওয়া হয় এটা হবে ড্যাশড লাইন। এভাবে আমরা এই সিম্বলগুলোর মাধ্যমে লাইন স্টাইল বলে দিব। এরপর লাইন উইথের ডিফল্ট ভ্যালু হচ্ছে 0.5, আর আমরা চাইলে যে কোনো একটা পজিটিভ ভ্যালুর মাধ্যমে লাইন উইথ কী হবে সেটা বলে দিতে পারি। আর লাইন কালার বলার জন্য আমরা ডিরেক্টলি এভাবে কালারের নাম বলে দিতে পারি, অথবা শর্ট নেম ইউজ করতে পারি, অথবা RGB টিপলেট ইউজ করতে পারি। তো এখানে আমি প্লট কমান্ডের সাথে এখানে এক্স ওয়াই যে ভেক্টরগুলো আছে তার পাশাপাশি এখানে আরও কিছু প্যারামিটার দিয়েছি। যেমন এখানে দেওয়া হয়েছে কোলন, কোলন মানে হচ্ছে এখানে লাইন স্টাইল হবে ডটেড লাইন। তার পাশে দেওয়া হয়েছে আর, আর হচ্ছে এখানে কালার মিন করে, এখানে আর মানে হচ্ছে রেড কালার। তারপরে লাইন উইথ কতটুকু হবে সেটা হচ্ছে 1.5। তো এইভাবে আমরা আমাদের ইচ্ছামতো প্যারামিটারগুলো দিয়ে এখানে লাইনের অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ করে নিতে পারি। এরপর প্লট কমান্ডের সাথে আমরা আরও একটা প্যারামিটার ইনক্লুড করতে পারি, সেটা হচ্ছে মার্কার। সাধারণত একটা গ্রাফে একাধিক লাইন প্লট থাকলে একটা লাইন থেকে আরেকটা লাইনকে আলাদা করার জন্য আমাদের এই ধরনের মার্কার ব্যবহারের প্রয়োজন হতে পারে। ম্যাথল্যাবে এই মার্কার সিম্বলগুলো ইউজ করার অপশন রয়েছে। এরপরে ম্যাথল্যাবের ডিফল্ট মার্কার সাইজ হচ্ছে 6। এই সংখ্যাটা আমরা বড় ছোট করে মার্কারের সাইজ অ্যাডজাস্ট করে নিতে পারি। মার্কারের এজ কালার অথবা আউটলাইন আমরা ডিফাইন করে দিতে পারি, এবং মার্কারের ফেস কালারও ডিফাইন করতে পারি। তো মার্কারের আউটলাইন কালার হচ্ছে এরকম, এটা যদি একটা সার্কেল মার্কার হয় তাহলে এটা হচ্ছে তার আউটলাইন কালার, আর এটা হচ্ছে ফেস কালার। তো এগুলো চয়েস করার অপশন রয়েছে। আমি এখানে যে প্লট কমান্ডটা লিখেছি তার মধ্যে আমরা এটার সাথে পরিচিত, এটা হচ্ছে লাইন স্টাইল কেমন হবে, আর এটা হচ্ছে লাইন কালার কেমন হবে। এরপরে যে এসটা দিয়েছি সেটা হচ্ছে এখানে মার্কার সিম্বলের জন্য, এখানে স্কোয়ার মার্কার সিম্বল থাকবে। তারপর মার্কার সাইজ কত হবে সেটাও আমরা বলে দিতে পারি। মার্কার এজ কালার অর্থাৎ মার্কারের আউটলাইন কালার যেটা আছে সেটাও আমরা বলে দিতে পারি। এখানে বলে দেওয়া হয়েছে ব্লু। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্কোয়ার মার্কার, আর বাইরের যে কালারটা সেটা হচ্ছে ব্লু। আর মার্কারের ফেস কালার কি সেটা RGB টিপলেটের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। এটার মানে হচ্ছে এখানে রেড থাকবে 50%, গ্রিন থাকবে 50%, এবং ব্লু থাকবে 50%। এই তিনটা কালার মিক্স হয়ে যে কালারটা হবে সেটাই হবে এটার ফেস কালার অথবা ফিল কালার। কম্বাইন প্লটস ইন সেম অ্যাক্সিস। একটা গ্রাফে একাধিক লাইন প্লট কিভাবে করা যায় সেটা আমি এখন দেখাবো। এটা করার বেশ কয়েকটা উপায় আছে, তার মধ্যে আমি দুইটা মেথড নিয়ে এখানে আলোচনা করব। প্রথম মেথডে প্লট কমান্ডের ভিতরে যে কয়টা ভেক্টর পেয়ারকে আমরা সেম গ্রাফে দেখতে চাই সেগুলোকে এখানে দিয়ে দিতে হবে। এভাবে আমরা যে কয়টা ভেক্টর পেয়ার দিব ম্যাথল্যাব সবাইকে সেম প্লটে ড্র করবে। এখানে এই রিলেটেড একটা এক্সাম্পল আছে। প্রথমে লিনিয়ার স্পেস এই ফাংশনের মাধ্যমে একটা ভেক্টর জেনারেট করা হচ্ছে। লিনিয়ার স্পেস অথবা লিন স্পেস ফাংশনে দুইটা প্যারামিটার x1 আর x2, আর এই ফাংশনটার কাজ হচ্ছে x1 আর x2-র মাঝখানে ইকুয়াল স্পেসিংয়ে 100টা নাম্বার নিয়ে একটা রো ভেক্টর তৈরি করা। লিন স্পেস ফাংশনটা আমি ম্যাথল্যাবে দেখাচ্ছি। লিন স্পেস ফাংশনে যদি আমি এভাবে লিখি 0,1, এই ফাংশনটা 0 থেকে 1কে 100টা ইকুয়াল ভাগে ভাগ করে 100টা পয়েন্ট নেবে। এই যে এটা এক্সিকিউট হওয়ার পরে 100টা নাম্বার জেনারেট হয়ে গেল। এক্ষেত্রে 0 থেকে 1-এর ভিতরে ইকুয়াল স্পেসিংয়ে 100টা নাম্বার নেওয়া হয়েছে। আর লিন স্পেস ফাংশনটাকে যদি আমরা এভাবে লিখি 0,1,10, সেক্ষেত্রে 0 থেকে 1-এর ভিতরে ইকুয়াল স্পেসিংয়ে 10টা নাম্বার নেবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ইকুয়াল স্পেসিংয়ে 0 থেকে 1-এর ভিতরে 10টা নাম্বার নেওয়া হয়েছে। তো এখানে লিন স্পেস ফাংশনের মাধ্যমে 0 থেকে 360-র ভিতরে ইকুয়াল স্পেসিংয়ে 100 পয়েন্ট নিয়ে এখানে একটা এক্স ভেক্টর তৈরি করা হয়েছে। সেই এক্স ভেক্টরটাকে আমরা সাইন ডি ফাংশনে দিচ্ছি। নর্মালি সাইন ফাংশনের যে প্যারামিটার সেটা থাকে রেডিয়ানে, আর সাইন ডি যখন দেওয়া হয় এটা হচ্ছে ডিগ্রিতে। এখানে আমরা 0 থেকে 360 এই নাম্বারগুলোর মাধ্যমে এক্স জেনারেট করেছি, সেই ডিগ্রির ভ্যালুগুলো আমরা এখানে দিচ্ছি। এটার মাধ্যমে আমরা একটা y1 ভেক্টর পাচ্ছি। সিমিলারলি এক্স ভেক্টরটা cos ডি এটার মধ্যে দিয়ে আমরা আরেকটা ভেক্টর পাচ্ছি y2। এবার এই দুইটা ভেক্টরকে আমরা সেম গ্রাফে প্লট করার জন্য এই কমান্ডটা লিখেছি, প্লট x, y1 এটা একটা পেয়ার, x, y2 এটা একটা পেয়ার। এরপর এই কমান্ডটা এক্সিকিউট হওয়ার পরে আমরা এই ধরনের একটা গ্রাফ পাবো। কম্বাইন প্লটের আরেকটা ওয়ে হচ্ছে হোল্ড অন হোল্ড অফ এই কমান্ডগুলো ব্যবহার করা। যেমন এখানে আমি লিন স্পেস ফাংশন ব্যবহার করে একটা ভেক্টর জেনারেট করলাম x, সেই ভেক্টরটা এখানে সাইন ফাংশনে বসিয়ে আমি y1 পেলাম। এবার আমি x, y1 প্লট করলাম। এরপর যদি আমি হোল্ড অন কমান্ড ইউজ করি, এটার পর যদি আমি নতুন করে আরেকটা প্লট কমান্ড দিই, এটার জন্য নতুন কোনো ফিগার তৈরি হবে না, বরং আগে যে ফিগারটা ছিল সেখানেই এটার প্লট দেখাবে। এরপর আরেকটা গ্রাফিক্যাল কমান্ড ইউজ করা হয়েছে স্কেটার, এটা দিয়েও আমরা গ্রাফ প্লট করতে পারি। তবে এই ক্ষেত্রে কন্টিনিউয়াস লাইন প্লট হয় না, এখানে জাস্ট পয়েন্টগুলো আলাদা আলাদা করে দেখায়। তো এই কমান্ডের জন্য আলাদা কোনো ফিগার তৈরি হবে না, যেহেতু আমরা হোল্ড অন কমান্ড ইউজ করেছি, সুতরাং আগের যে ফিগার ছিল সেখানেই এটার গ্রাফ দেখাবে।
এরপরে যদি আমরা হোল্ড অফ কমান্ড ইউজ করি এবং এরপরে যদি কোনো প্লট অথবা এই জাতীয় কোনো গ্রাফিক্যাল কমান্ড ইউজ করা হয়, তখন ওইটা আর আগের প্লটে দেখাবে না, নতুন করে আরেকটা ফিগার তৈরি হবে। এবার আমরা সাবপ্লট অপশনের সাথে পরিচিত হব, যেটার মাধ্যমে আমরা একটা ফিগারকে অথবা একটা গ্রাফকে মাল্টিপল গ্রিডে ভাগ করে নিতে পারি। যেমন আমি যদি একটা ফিগারকে এভাবে 4টা গ্রিডে ভাগ করতে চাই এবং 4টা গ্রিডে আলাদা 4টা প্লট তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাকে এরকম একটা সাবপ্লট ফাংশন ব্যবহার করতে হবে এবং সাবপ্লট ফাংশনে লিখতে হবে 2,2। 2,2 লিখার কারণ হচ্ছে এখানে যে আমরা গ্রিডে ভাগ করেছি এখানে 2টা রো আছে আর 2টা কলাম আছে। এরপরে এই সাবপ্লটের নাম্বার হচ্ছে 1, এই সাবপ্লট নাম্বার হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এজন্য এখানে লেখার সময় সাবপ্লট 2,2,1 যখন দিব তখন আমরা এই সাবপ্লটটাকে বুঝবো, আর 2,2,2 দিলে এই সাবপ্লট এরিয়াটাকে বোঝানো হয়। তো এখানে যে এক্সাম্পলটা আছে এখানে লেখা হয়েছে সাবপ্লট 2,1, অর্থাৎ প্লট এরিয়াতে সাবপ্লটের 2টা রো আর একটা কলাম থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2টা রো একটা কলাম, তার মানে হচ্ছে প্লট এরিয়াটা 2টা সাবপ্লটে ভাগ হয়ে গেছে। তো সাবপ্লট 2,2,1 এটা বোঝাচ্ছে এই সাবপ্লট এরিয়াটা, আর সাবপ্লট 2,1,2 এটা বোঝাচ্ছে এই সাবপ্লট এরিয়াটা। এক্ষেত্রে প্রথমে আমরা যে সাবপ্লটটা অ্যাড্রেস করেছি এই সাবপ্লটের পরে যে প্লট কমান্ডটা আমরা দিচ্ছি এই প্লট কমান্ডের গ্রাফটা হবে এই সাবপ্লটে। এখানে সাইন ফাংশনের জন্য আমরা একটা ভেক্টর তৈরি করেছি, তো সেই সাইন ফাংশনটাই প্রথম সাবপ্লটে দেখাচ্ছে। এরপরে এখানে সেকেন্ড সাবপ্লটটা অ্যাড্রেস করা হয়েছে এবং সেকেন্ড সাবপ্লটের পরে যে গ্রাফিক্যাল কমান্ডটা আছে এটার জন্য যে গ্রাফটা ড্র হবে সেটা হবে সাবপ্লট 2তে। এভাবে সাবপ্লট অপশন ব্যবহার করে আমরা একটা ফিগারকে অনেকগুলো গ্রিডে ভাগ করে নিতে পারি এবং অনেকগুলো প্লট একই ফিগারে করতে পারি। সাবপ্লটের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে গ্রিড মার্জ করা। যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রে যে সাবপ্লট কমান্ড ইউজ করা হয়েছে এখানে 2,2, অর্থাৎ গ্রিডের 2টা রো এবং 2টা কলাম আছে, তার মানে হচ্ছে টোটাল প্লট এরিয়াকে 4টা গ্রিডে ভাগ করা হয়েছে। তো প্রথম গ্রিডে এখানে একটা প্লট দেখানো হচ্ছে, পরের গ্রিডে অর্থাৎ 2,2,2তে এখানে একটা প্লট দেখানো হচ্ছে, এরপরে এখানে 3 আর 4 এই 2টা গ্রিডকে মার্জ করে ফেলা হয়েছে এবং মার্জ করার পরে এখানে যে প্লট কমান্ডটা ইউজ করা হয়েছে এই প্লট কমান্ডের জন্য এখানে ফুল এরিয়াতে গ্রাফটা দেখাচ্ছে। এই ভিডিওটা ছিল এক্সপেরিমেন্ট 1 এর সেকেন্ড ভিডিও। এই ভিডিওতে আমি এক্সপেরিমেন্ট 1 এর অবজেক্টিভ সি এবং ডি নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমি এক্সপেরিমেন্ট 1 এর অবজেক্টিভ ই এবং এফ নিয়ে আলোচনা করব।